শুনেছেন? আচ্ছা, ইংরেজি শিক্ষণের ক্ষেত্রে আমরা শুরু করি। হ্যাঁ, ইংরেজি একটা ভাষা, তাই না? বাংলা যেমন একটা ভাষা, ইংরেজি একটা ভাষা। এই ভাষাতে 4টা দক্ষতা: শোনা, বলা, পড়া, লেখা। শোনা হচ্ছে লিসেনিং, তারপরে স্পিকিং, তারপরে রিডিং, সবশেষে রাইটিং। তা আমরা সাধারণত কোনো ভাষা কখন শিখতে গেলে শোনার চেষ্টা করি, এবং আমরা শিক্ষার্থীদেরকে যখন শোনাবো তখন সঠিকভাবে সঠিক উচ্চারণে শোনানোর চেষ্টা করতে হবে। এই জন্য আমাদের সঠিক উচ্চারণ জানতে হবে, তাই না? এ থেকে জেড পর্যন্ত সঠিক উচ্চারণ শেখানো উচিত, কিন্তু আচ্ছা কঠিন। তারপর আচ্ছা দেখি আপনাদের মধ্যে এ থেকে জেড পর্যন্ত কে বলতে পারছে? বলেন ম্যাডাম, নাম জানো কি? শম্পা। আর ওদিকে ছিল সীমা। সীমা, সীমার শম্পা। হ্যাঁ বলেন। বলেন, মজা নিলাম, বলেন বলেন। গুড, ঠিক আছে, অনেক সুন্দর। ম্যাডাম একটা হাতে বর্ণ কয়টা? ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এগুলো সম্পর্কে জানা থাকতে হবে। ভাওয়েল, কনসোনেন্ট সম্পর্কে জানা থাকতে হবে। মনে রাখতে হবে বাংলার মতো ইংরেজিতেও সবসময় যেই বর্ণ বা যে লেটারটা লেখা আছে সেই লেটারটার মতো যে উচ্চারণ হবে এমনটা না, ঠিক আছে? এবং বাংলাতে যেরকম উচ্চারণ স্থল আছে, আরবিতে যেমন মাখাটা উচ্চারণ স্থল আছে, ইংরেজিতেও প্রত্যেকটা লেটারের এক একটা উচ্চারণ স্থল আছে। আমরা আসলে সবগুলো এখন ধরে ধরে করতে পারবো না, করার সময় নাই। মনোফর্মস, ডিপফর্মস, ইংরেজিতেও হচ্ছে লম্বা স্বর, হ্রস্ব স্বর, দীর্ঘ স্বর আছে। হ্যাঁ, তো আপাতত আমি একটু বলছি, আমারও অনেকখানি ভুল হয়ে যেতে পারে। আমি একটা যখন কোর্স করতাম তখন ভালো পারতাম, এখন ভালো পারি না, সবটা কম আছে আর এগুলো ব্যবহারও কম পারে। তো স্পিকিং টেস্টের জন্য বা মুখের কথা ধরার জন্য, মুখের কথা যাচাইয়ের জন্য আমাদের এই শুদ্ধ উচ্চারণটা দরকার পড়ে। এই শুদ্ধ উচ্চারণ সেখানে আইএলটিএস কোর্স যারা করে বা ফোনেটিক্স কোর্স যারা করে। আচ্ছা, এ সহজভাবে মানে বেড়ে যাবে, বি ছোটে ছোটে, মানে সিনেমা, সি ডি ডি ই এফ। এফটা হচ্ছে এই যে আরবিতে ফা উচ্চারণ, এফ ই এফ জি এইচ। এইচটা একটু এইচ আই জে। জের উচ্চারণ অনেক সময় ওয়াই কথা হয়, ওয়া মানে জের উচ্চারণ যেটা থাকে না, ওয়াই কথা। জে কে, কেটা অনেক সময় খে, সঠিক উচ্চারণ হচ্ছে খেই। এল এম এন ও, গোলটা মুখটা গোলের মতো, মানে ও এর মতো। ও ফি, সামনে মোমবাতি ধরে মোমবাতি নিভাই করে ফি। আপনার হাত মুখের সামনে, ছোট্ট সামনে হাত মানে এটা খালি মনে আছে, এতে তারটা ভুলে গেছে। দুই ছোটের উপরে ফি, হাতে বাতাস লাগছে কি দেখেন? লাগছে? সবাই আজকে টেস্ট করেন। হ্যাঁ, যদি হাতে বাতাস লাগে সরি তাহলে ফি উচ্চারণ ঠিক আছে। তারপরে কিউ, আর আর এর উচ্চারণ হচ্ছে আর, আর না, র না, আর। জিহ্বাটা উপরেই থাকে, আর আর না, ঠিক আছে? আর এস দশটার মতো ছি, ছয় দশটিকার ছি। ইউ ভি, ভিটা হচ্ছে এফ যেখান থেকে ওখান থেকে ভি। ইউ ভি ডাবল ইউ, আমরা বলতাম ডব্লিউ, এটা উচ্চারণ হচ্ছে ডাবল ইউ, ডাবল কিউ। মূলত হচ্ছে দুইটা ইউ। হ্যাঁ, উচ্চারণ অনেকটা ডাবল ইউ, ডাবল ইউ, ডাব্লিউটা কেটে দিচ্ছি। হ্যাঁ, ডাব্লিউ, ডাবল ইউ, তারপরে এক্স ওয়াই জেড। জেডের উচ্চারণ হচ্ছে আরবি সা বর্গের মতো, র সা, সাউন্ডস আছে। তো ফোনেটিক্স সাউন্ডগুলো আলাদা আলাদা চিহ্ন, যেমন এই চিহ্ন হচ্ছে আ, এই চিহ্ন হচ্ছে এ, তারপরে হচ্ছে এই চিহ্ন হচ্ছে ই, মানে এটা থাকলে ই, ফোনেটিক্স সাউন্ড আছে। তারপর এরকম একটা সাউন্ড আছে, এটা হচ্ছে ঝ। তারপরে এটা এরকম একটা চিহ্ন আছে বড় এস এর মতো, এই চিহ্ন এটা হচ্ছে এই আওয়াজটা হয়। তো ইংরেজিতে ফোনেটিক্স আছে এবং ডিপথংস, মনোফংস, উচ্চারণ
লম্বা উচ্চারণ এরকম ফোনেটিক্স চিহ্ন আছে, এবং এই চিহ্নগুলো আমি ভুলে গেছি, আমি এককালে জানতাম। আপনারা যদি ভালো কোনো ইংরেজি অভিধান দেখেন বা ইংলিশ টু ইংলিশ অভিধান দেখেন, তাহলে দেখবেন ওই ইংরেজি শব্দের পরে ব্র্যাকেটে উচ্চারণটা লেখা আছে। এই উচ্চারণটা আপনার এই ফোনেটিক সাউন্ডে লেখা আছে, এবং সাউন্ডের পরে আগে পরে যে এরকম চিহ্ন দেওয়া আছে। এই দুই চিহ্ন মানে এরকম পাকা পাকা দাগ দেওয়া, মানে এর ভেতরে যেটা আছে সেটা হচ্ছে কিভাবে উচ্চারণ করতে হবে সেটা লেখা, মানে আওয়াজটা। বাংলায় যেমন ধরেন এটা হচ্ছে 100 উচ্চারণ, অভিধানে লেখা থাকবে। মানে এটার উচ্চারণ 100, তাই না? অভিধান, অভিধান মানে ডিকশনারি। হ্যাঁ, অভিধানে দেখবেন এরকম করে ব্র্যাকেটে লেখা আছে বাংলা অভিধানে। কেউ এরকম দেখেছেন? দেখেননি কোনোদিন অভিধানে? দেখবেন বাংলা অভিধান যদি থাকে, হ্যাঁ, বাংলা টু বাংলাই হোক, অভিধানে এই উচ্চারণটা ব্র্যাকেটে লেখা আছে। ঠিক তেমনি ইংরেজি টু ইংরেজি অভিধানে এই উচ্চারণটা লেখা আছে। তার মানে ইংরেজিদেরও মাখরাজ আছে, ওই মাখরাজ বোঝার জন্য আলাদা কিছু চিহ্ন আছে। ঠিক আছে, বুঝেছেন? ওই চিহ্ন দিয়ে তারা এরকম দুইটা দাগের মাঝখানে কিভাবে উচ্চারণ করতে হবে এটা লেখা থাকে। আর এখন ইন্টারনেটের যুগ, খুবই সুবিধা। গুগল মামাকে দিয়ে লিখে দিলে গুগল মামার ওখানে একটা মুখের মতো চিহ্ন থাকে, ওই জায়গায় ক্লিক করলে অলরেডি শোনায়, এবং ওই জায়গায় মুখটা কীভাবে কেমনভাবে মুখ নড়বে এটাও দেখানো যায়। ওই আবার একটা অপশন আছে স্লো, স্লো দিলে মুখটা আস্তে আস্তে নড়বে, সেটাও বোঝা যায়। ঠোঁটটা আস্তে আস্তে নড়ে যায়। এটা কি জানেন? এটা কি কেউ দেখেছেন বা করেছেন কখনো? ম্যাডাম শুধু জানেন, পেছনে আর কেউ রুমার জানার সময় কেউ আছেন? কখনো কি এরকম দেখেছেন? আচ্ছা, আমরা সঠিকভাবে শোনাতে হলে সঠিক উচ্চারণ জানা লাগবে। ঠিক আছে, এক একটা শব্দের সারা জীবন ধরে জেনে আসতাম এডুকেশন, পরে জানলাম ব্রিটিশ অ্যাকসেন্ট। এডুকেশন বলে আমেরিকানরা, আর ইংরেজি আবার আমেরিকান একরকম, ব্রিটিশ আর একরকম। আর লন্ডনেরা মানে বিলেতিরা বলে এডুকেশন, দিকে জিয়ে বলে এডুকেশন, এডুকেশন, বুঝছেন? বলবেও এডুকেশন। তারপরে বানানের তফাৎ, বানান সম্পর্কে আমাদের জানতে হবে। কালার বানান, আমেরিকানরা রাখে COLOR সোজা, ব্রিটিশরা রাখে COLOUR। ঠিক আছে, একই অর্থ একই উচ্চারণ, কিন্তু বানান দুই রকম ভাবে লেখা। অনেক এরকম শব্দ আছে, বহু এরকম শব্দ আছে। আমেরিকানরা সহজের দিকে চলে গেছে, ব্রিটিশরা আগের মতো গেছে, এবং ব্রিটিশদেরটা এরকম। আমাদের সাধারণত সরকারি নিয়মে ব্রিটিশ অ্যাকসেন্ট বা ব্রিটিশ ঘরানার আওয়াজটা, ব্রিটিশ বানানটা ফলো করা হয়, অনুসরণ করা হয়। ঠিক আছে, যাই হোক, এগুলো এত গভীর আলাপে না যায়। সহজ হিসাব, আপনারা স্বতঃসিদ্ধভাবে সাধারণভাবে সঠিক উচ্চারণ যেটা শুনতে পান, হ্যাঁ, সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইংরেজি BTV 10টা ইংরেজি শোনা, 1-2 দিন শোনা। শুনলে কিছু কিছু কমন ওয়ার্ড বোঝার চেষ্টা করবেন। যদি ওইটা না পারেন, BTV না পারেন, ইন্ডিয়ান কোনো চ্যানেলে, আমেরিকান চ্যানেলের আপনারা পারবেন না, বোঝা মুশকিল। ইন্ডিয়ান কোনো চ্যানেলে যার সাবটাইটেল হতো, সাবটাইটেল মানে উনি বলার সাথে সাথে নিউজ দিয়ে লেখা হবে, ইউটিউবে পাবেন, মানে উনি যেটা বলছে সেটা লেখা নিচে ইংরেজিতে উঠছে, বুঝেছেন? তো এইরকম সাবটাইটেল সহ কিছু ভিডিও দেখে বা কোনো লেকচার দেখে আপনি ওখানকার যেসব পরিচিত আপনার শব্দ, সেই শব্দগুলোর উচ্চারণ ওনাদের কাছে দিয়ে দেখবেন আসলে আপনি এইরকম শব্দের ভাবে উচ্চারণ করেন কিনা। কারণ আপনি 2টা বা 3টা আধা ঘন্টা একদিন যদি শোনেন, 2টা বা 10টা শব্দ পাবেন আপনি পরিচিত। 10টা শব্দের মধ্যে হয়তো 1টা বা 2টা এরকম হতে পারে যে আপনি এভাবে বলেন, আপনি বলেন এভাবে, কিন্তু ওখানে শুনছেন না, বুঝেছেন? তো ভিডিও যদি ইউটিউবে সার্চ, ইউটিউবে তো আমেরিকান, ব্রিটিশ, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান সব রকমই থাকে। চেষ্টা করবেন ব্রিটিশ কোনো মাধ্যমে বা ব্রিটিশ কোনো শিক্ষা মাধ্যমের ওই অডিও রেকর্ড শোনা। সবথেকে ভালো রাত 10টায়, বাংলাদেশের রাত 10টায় ইংরেজি সংবাদটা একদিন শোনেন, তাহলে আপনি উচ্চারণটা শুনতে পারবেন। আপনি যদি সঠিক না করতে পারেন নিজেকে, ওদেরকে কিভাবে শোনাবেন? আর আমি একটা কোর্স করেই শেখানো যায় না, আমি ভুলে গেছি। একটা কর্মশালাকে সাউন্ড শেখানো, সঠিক উচ্চারণ শেখানো মুশকিল, বুঝলেন? ক্লিয়ার? আচ্ছা, শোনার বলা একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড, সম্পর্কিত। তাহলে আমি যখন শুনছি, শিক্ষার্থী যখন শুনছে, তারাও সঠিকটা বলতে পারবে। বাংলা ভাষা আমাদের, আচ্ছা, ভাষার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, আর ইংরেজি হচ্ছে আমাদের বিদেশি ভাষা, মানে আমাদের মাতৃভাষা না। ঠিক আছে, তো মাতৃভাষা ছাড়া অন্যান্য ভাষাগুলো শেখার ক্ষেত্রে আমাদের
ওই ভাষাটা আগে জানা, ওই ভাষাতে একটু চর্চা করা। ভাষা টিকে থাকে, নদী যেমন টিকে থাকে প্রবাহিত হওয়ার মাধ্যমে, ভাষা তেমনি টিকে থাকে চর্চার মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে। আপনি যদি ভাষা জানার পরেও কথোপকথন, লেখালেখি, বই পড়া না চালিয়ে যান, একটা সময় আপনি ভুলে যেতে পারেন। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এমনকি বাংলাও আপনি যদি দীর্ঘ অনেক বছর না শোনেন, না বলেন, একাকী এক ঘরে থাকেন, 30-40 বছর পরে হয়তো খবর শুনলে আপনি সেই খবরের সাথে মানিয়ে নিতে পারবেন না। মানে আপনি অনেক চেঞ্জ হয় সময়ের কালে কালে। ঠিক আছে? তো আপনাদের চেষ্টা করতে হবে শোনার, জানার, পড়ার, তাইলে আপনি সঠিক বলতে পারবেন, সঠিক বোঝাতে পারবেন। আচ্ছা, ভাষার আরও 3টা সাব স্কিল আছে, মানে কাছাকাছি, মানে স্কিলের সহযোগী স্কিল, দক্ষতার সহযোগী দক্ষতা। প্রোনাউন্সিং, ভোকাবুলারি, গ্রামার। আচ্ছা, প্রোনাউন্সিং, ভোকাবুলারি, গ্রামার। আমার মানে শুনতে, পড়তে, বলতে, লিখতে এগুলো তো হবেই। মানে এই যে এই 4টা, এই 4টা হচ্ছে স্কিল, আর এগুলো হচ্ছে সাব স্কিল। হ্যাঁ, কোর স্কিল অফ ল্যাঙ্গুয়েজ। প্রোনাউন্সিং মানে উচ্চারণ। উচ্চারণ আমার সুন্দর করতে হবে, সঠিক উচ্চারণ জানতে হবে। ভোকাবুলারি, শব্দ ভান্ডারের সাথে পরিচিত হতে হবে, নতুন নতুন শব্দ শিখতে হবে। 2য় শ্রেণীর বইয়ে যতগুলো নতুন শব্দ আছে, 3য় শ্রেণীর বইয়ে আরও আছে, 4র্থ শ্রেণীর বইয়ে আরও আছে, 5ম শ্রেণীর বইয়ে আরও আছে। এবং আমার ভোকাবুলারি বাড়াতে হবে, শব্দ সংখ্যা বাড়াতে হবে। গ্রামার, ব্যাকরণটা সব শেষের বিষয়, আমার ব্যাকরণের বিষয়ও জানতে হবে। এখন আসি যে সাধারণত আমরা কোন ধরনের শব্দ ভান্ডার বা ভোকাবুলারি শিখাই। আমাদের সেই সমস্ত ভোকাবুলারি শেখানো লাগে, বা 1টা বা 2টা নতুন ভোকাবুলারি আসা লাগে, যেগুলো হচ্ছে আমরা জানি না, যেগুলো হচ্ছে একটু কঠিন, যেগুলো হচ্ছে ব্যবহার হয়। আবার জানি না, একটু কঠিন, মানে আগের চাইতে একটু কঠিন, এবং ব্যবহার হয়। এই রকম শব্দগুলো আমাদের আস্তে আস্তে বই আসে। এগুলো কোন ধরনের শব্দ আপনাদের চিন্তা ভাবনা করে বই লিখেছে, মানে বইয়ের বিষয়গুলো সাজিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এইবার নতুন কোনো ভোকাবুলারি বা নতুন কোনো শব্দ, যেমন একটা নতুন শব্দ আপনাদেরকে বলছি, ড্রাগন ফল। আমি 10 বছর আগে ড্রাগন শুনিও নি, ড্রাগন ফল হয় এটা জানতাম না। আপনারা কিন্তু এখন জানেন। সবাই জানি না ড্রাগন ফল কি? সবাই কি জানি? আমাকে সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে নতুন কোনো শব্দ যদি আমরা শেখাতে চাই শিক্ষার্থীদের, আমাদের সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভোকাবুলারি টিচিং এর, মানে ভোকাবুলারির জন্য আমাদের হচ্ছে 1 নম্বর উপায় হচ্ছে মূর্ত বস্তু দেখানো। মূর্ত মানে চোখে দেখানো। নতুন কোনো জিনিস যদি, নতুন কোনো শব্দ শেখাতে চাই, তাহলে চোখে দেখা যাবে, এভাবে নিয়ে আসা। একটা ড্রাগন ফল নিয়ে এসে দেখো, এই যে ড্রাগন। 2, দামি। যদি হুবহু না পারি তাহলে দামি বস্তু, মানে ড্রাগনের মতো একটা কাগজ দিয়ে বা কোনো কিছুতে বানিয়ে সেটা দেখালাম। এবং আমি যখন দেখাবো ওই শব্দটা 4 বার করে পড়বো। কয়বার? 4 বার করে পুনরাবৃত্তি করবো। শব্দটা 4 বার করে পড়বো। কয়বার করে? দামি, দয়াকার প্রয়োগশীল, তাহলে দামি গেল। হ্যাঁ, তারপরে 3 নাম্বারটা হচ্ছে ছবি। যদি আমি ওই জিনিসটা চোখে আসলেই নিয়ে আসতে পারি, আলাদা করে ডামি মানে নমুনা, ডামি মানে নমুনা, নমুনা যদি না করতে পারি, তাহলে আমি ছবি দেখে বোঝানোর চেষ্টা করি। যেমন শিশু শ্রেণীর শিক্ষার্থীদেরকে এই যে গাজর, গাজর আমরা তো খেয়েছি, ওই যে গাজর, দেখাবো গিয়ে, আমি এখানে গিয়ে একটা স্টিক দিয়ে অবশ্য শিক্ষার্থীরা, আমাদের মেয়েরা শিক্ষার্থীদের সামনে থাকে, এভাবে আমি শিখাতে। এরপরেও যদি না থাকে, মানে আমি ছবিও দেখাতে পারলাম না, তাহলে আমার মুখাভিনয় বা আমার নিজের হাত পা নাড়িয়ে দেখাই দিলাম যে গাজর হয় লম্বা লম্বা,
গোল, মানে একটু ঠিক, মানে এদিক থেকে হালকা একটু লম্বা লম্বা হয়, দেখতে হলো। আমি মুখ দিয়ে বলছিলাম, হাত দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। এটাকে বলা হচ্ছে মুখাভিনয় বা অঙ্গভঙ্গি দিয়ে দেখানো। এর পাশাপাশি ব্যাখ্যা করবো, ব্যাখ্যা। ঠিক আছে, ব্যাখ্যা করার পর সব শেষে আমরা শব্দার্থ বলতে পারি। সব শেষে আমরা কি করতে পারি? সবশেষে আমরা শব্দার্থ বলতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই পয়েন্টগুলো একটু তুলে নেন। এগুলো লেখা শেষ। তাহলে আমরা যদি নতুন কোনো শব্দ শেখাইতে চাই, আমরা একদিনে সর্বোচ্চ 3টা বা 4টা নতুন শব্দ শেখানোর চেষ্টা করবো। কয়টা? 3টা বা 4টা। এবং একটা পাঠে ধরেন আজকে লেসন 1, কালকে লেসন 2, তারপরের দিন লেসন 3 পড়াচ্ছেন, বা একদিন পর পর টিচার্স গাইডেও যেটা থাকে, ওই একদিন পরের যেই পড়াটা বা 2 দিন পরের যে পড়া, এই 2 দিন যে বিষয়টা পড়েছি, এই বিষয় থেকে ওই বিষয়ে কমপক্ষে 2টা বা 3টা নতুন শব্দ আছে। 5টা বা 10টা না, এরকমভাবেই সাজানো এত নতুন শব্দ নিয়ে আসে। ঠিক আছে, এবং আমরা আস্তে আস্তে এরকমভাবে আমাদের পাঠগুলো বা বইগুলো সাজানোর চেষ্টা করা হয়েছে। এবং আমরাও শিক্ষার্থীদেরকে ওই 1টা বা 2টা বা 3টা বা 4টা নতুন শব্দ থাকছে, এই 3টা বা 4টা নতুন শব্দ শেখাবো। এই নতুন শব্দ যখন আসছে শেখানোর ক্ষেত্রে আমরা প্রথমত চেষ্টা করবো নতুন শব্দটা নিজে খুঁজে বের করে আমরা এজ এ টিচার ওই জিনিসটা চাক্ষুষ দেখানো, মানে ওই জিনিসটা সরাসরি, না পারলে ডামি, মানে ওই জিনিসটা বানিয়ে দেওয়া। হ্যাঁ, ওটা না পারলে অন্তত পক্ষে ছবি দেখানো, ছবি দেখানো। এটাও যদি না পারি, ছবিও দেখাতে পারছি না, হ্যাঁ, তখন আমি হাত দিয়ে বা কোনোভাবে বুঝাই দিলাম, ব্যাখ্যা করলাম। এবং আমি যখন ওই শব্দটা ওদেরকে পড়াবো, বোঝানোর সাথে সাথে সবাইকে নিয়ে সরাবে করে। এরপরে সব শেষে আমি শব্দার্থটা বলতে পারি যে দিস ইজ ক্যারট, ক্যারট, ক্যারট। না পারলে নিতান্ত ক্যারট মিন্স গার্লিক, ক্যারট মিন্স। ঠিক আছে, ইংরেজিতে শিখতে গেলে ইংরেজিটা ইংরেজির মতো করে শিখবো, আগে শব্দার্থ রাখি। এটা হচ্ছে এখনকার পলিসি। আমরা ছোটবেলায় আগে অর্থ দেখেছি, তারপরে বোঝার চেষ্টা করেছি। এটা করতে গেলে একটু দূর হয়। আমরা ইংরেজিতে জাস্ট দিস ইজ ক্যারট, তাদের আমরা বাংলা বুঝি, জাস্ট ইংরেজি কি ক্যারট, এটা যদি বলতে পারি। আমরা ইংরেজিতে শেখানোর ক্ষেত্রে ইংরেজিকে বেশি করা। ঠিক আছে, ভোকাবুলারি গেল। আর গ্রামার 2 ভাবে পড়ানো যায়, ইনডাকটিভ, ডিডাকটিভ। ইনডাকটিভ মানে নিচের থেকে উপরে যাবে, ডিডাকটিভ মানে উপরের থেকে নিচে আসবে। এগুলো লেখা আছে তো না? ভোকাবুলারিটা লেখা আছে। ব্যাকরণ 2 ভাবে পড়ানো যায়, ইনডাকটিভ, ইনডাকটিভ মানে নিচ থেকে উপরে, আর ডিডাকটিভ মানে সেটাকে বলে বাংলাতে বলে হচ্ছে আরোহী। আরোহী মানে আরোহণ করে, সিঁড়ি দিয়ে উপরে ওঠা। ডিডাকটিভ মানে অবরোহী, সিঁড়ি দিয়ে নিচে নামা।
মানে নাম আর কি। আচ্ছা, ইন্ডাকটিভ পদ্ধতিতে কিভাবে পড়ানো হয়? ধরেন কোনো পাঠের এক দুইটা বাক্য সিলেক্ট করে ওই বাক্যটার মধ্যে কঠিন শব্দগুলো আন্ডারলাইন করে সেই কঠিন শব্দগুলোকে পড়ানো, মানে ছোট থেকে আস্তে আস্তে বড়তে যাওয়া হচ্ছে ইন্ডাকটিভ। আর ডিডাকটিভ হচ্ছে আমরা আগেই সংজ্ঞা জানবো, সংজ্ঞা জানার পরে আমরা সেই বিষয়টা বাক্যে প্রয়োগ করব। সহজ উদাহরণ দিয়ে বুঝাই। আমরা আগে ছোটবেলায় গ্রামার শিখেছি এভাবে, দেখো বাক্যে অবস্থিত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি বলে আগে সংজ্ঞা মুখস্থ করেছি। এইবার আমি ভাত খাই, এখানে প্রত্যেকটা অর্থবোধক শব্দ আমি ভাত খাই, তিনটা এক একটা পদ, আমি হচ্ছে বিশেষ্য পদ, আর হচ্ছে বিপদ ভাত। আপনি তো বিশেষ্য পদ না, বিশেষ্য শব্দ, কিন্তু পদ হিসাবে ভাতটা হচ্ছে ক্রিয়াপদ না, ভাত ওটা হচ্ছে আমি হচ্ছে কর্তা পদ। প্রত্যেকটা কি পদ পদ 5 প্রকার, কি কি? এটা কি পদ? ঠিক আছে, যাই হোক, এখানে এক একটা শব্দ এক একটা পদ দেওয়া যায়, ভাগ করা যায়। আমি আগে সংজ্ঞা জেনে তারপরে উদাহরণ, তারপরে ভেঙে ভেঙে জানা, এটা হচ্ছে ডিডাকটিভ ওয়ে, যে ওয়েটা আগে আমরা ইংরেজি শিখি। কিন্তু সবচেয়ে কার্যকর হচ্ছে ইন্ডাকটিভ ওয়ে। আমরা একটা গল্প পড়ছি বা একটা কবিতা পড়ছি, পড়তে গিয়ে একটা বাক্য সিলেক্ট করছি, ওই বাক্য সিলেক্ট করে ওই বাক্যটা কোন পদ্ধতিতে হয়েছে, ওই বাক্যটা আমরা টেনশনে চলে যেতে চাচ্ছি, বা আমরা ধরেন ওই বাক্যটাতে সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার যাচাই করা টিচার চাচ্ছে, তখন কি করে এই বাক্যের মধ্যে বলবে এই দুটো শব্দ একটু দেখো তো, হ্যাঁ এই শব্দটা এরকম ছাড়া আর কোনো রূপ হয়? ধরেন আছে টু পারসনস মিট ইচ আদার, হ্যাঁ টু পারসনস, PERSONS, টু পারসনস। এই পারসনস আর পারসন এই দুটো শব্দের অর্থ কি আলাদা? একই, কিন্তু এটা বহুবচন, এটা একবচন। তাহলে কেন বহুবচন হলে এটা এরকম হলো, আর একবচন হওয়ার কারণে এস হলো না? তার মানে বোঝা গেল ইংরেজিতে কিছু শব্দ বহুবচন হলে তাকে এস বা এস দিতে হবে। এই যে আগে বাক্য পড়ে যে জায়গাটা একটু আলাদা লাগছে সেই জায়গাটা মার্ক আউট করে সেই জায়গাটা কেন হলো পরে ব্যাখ্যা করা, এটাকে বলে ইন্ডাকটিভ হয়ে। এখনকার ইংরেজি গ্রামার পড়ানোর সিস্টেম ইন্ডাকটিভ, হ্যাঁ নিচ থেকে উপরে যাবো। আর আগে আমরা শিখেছি উপর থেকে নিচে যাওয়া। আগে গ্রামার শিখতে গেছি, দিয়ে আমরা পারিনি। গতকাল তো প্রমোদ চৌধুরীর ওই ভাষা পারবো না, ভাষা মানুষের উত্তরটা করতে গেলে কালি করে। এই জন্য আমাদের গ্রামার বই এখন কালেক্ট হয়ে দিয়েছে বইয়ের মধ্যে, অর্থাৎ ইংরেজি পাঠ্য বইয়ের মধ্যে এক একটা লেসনের শেষে দেখবেন গ্রামাটিক্যাল পার্ট আছে, অ্যাডজেক্টিভ, এই লেসনের মধ্যে। কেউ কি বই নিয়ে আসছে ইংরেজি? খালি বিজ্ঞান বই নিয়ে আসছে, ইংরেজি বই নিয়ে আসছে দেখবেন আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের গ্রামারের ব্যাপারটা গেল। প্রোনাউন্সিং মানে উচ্চারণের ব্যাপারটা ঠিক করতে হবে, সেটা ওই লাইব্রেরি দিতে বলে অভিধান দেখেই হোক বা গুগল দেখেই হোক করে ফেলতে হবে। আমার ইংরেজি শেষ। আর একটা বিষয় ইংরেজির ক্ষেত্রে আমার উচ্চারণটা লক্ষ্য রাখার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার উচ্চারণের ফ্লুয়েন্সি, ধারাবাহিকতা, দ্রুত হচ্ছে নাকি আস্তে হচ্ছে, যে জায়গায় দ্রুত বলার সে জায়গায় দ্রুত বলছি না আস্তে বলছি, এটা লক্ষ্য রাখার। এবং আমি প্রত্যেকটা জায়গায়, যেমন সি সেলস অন দ্য সি শোর, এটাকে আমি লিখে দিয়েছিলাম। উচ্চারণ করতে পারবে কে? এগুলোকে টাং টুইস্টার বলে। এরকম আরো অনেকগুলো নিয়ে আসছে, ল্যাপটপে আছে, দেখাবেন, বলতে। হ্যাঁ বলেন, এটা পড়ে দিতে একদম তাড়াতাড়ি। She sells seashell on the seashore. She sells seashell on the seashore, মানে যত সব তালু বসে। হ্যাঁ, she sells seashells on the seashore, তাই না? আরেকজন বলেন তো, ধন্যবাদ ম্যাডাম। আরেকজন দ্রুত বলতে পারবে। She sells seashell on the seashore. সবগুলো একই রকম হয়ে গেছে। ম্যাডাম কি পার্থক্য করা যাচ্ছে বলেন তো? She sells seashell on the seashore.
she sell on the seashore. হ্যাঁ শোনেন, প্রথমে তালব বসা she sells, তারপরে sea shells। হ্যাঁ, প্রথমে তালব বসা, তারপরে দন্ত স্ব, তারপরে আবার তালব বসা, সরি তারপরে দন্ত স্ব তালব বসা। মানে she sells seashell on the seashore। এগুলো টাং টুইস্টার বলে, মানে আমার সঠিক উচ্চারণটা সঠিক রাখার জন্য কিছু এরকম বাক্য আমি ব্যবহার করতে পারি, মাঝে মাঝে চর্চা করতে পারি। বারবার বললে, এগুলো বললে জিহ্বার জড়তা কাটে। বাংলায় লিখে রাখেন, পাখি পাকা পেকে, জি এটা লিখে রাখেন, পাখি পাকা পেঁপে খায়। আরেকটা লেখেন, পানে চুন তাজা, তেলে চুল তাজা। বলেন বলেন, আমি জানি না, এটা আমি লিখে নিই। শশীবাবু, শশীবাবু সকালবেলা শশা খেয়ে সাইকেলে করে, গুড, ধন্যবাদ। এগুলোকে টাং টুইস্টার বলে, মানে জিহ্বার জড়তা কাটানোর জন্য। এগুলো মাঝে মাঝে অবসরে যদি একা একা বলেন, এমনি এমনি দেখবেন আপনাদের জিহ্বার জড়তা কেটে যাবে। আমি মাঝে মাঝে খুব দ্রুত কথা বলতে পারছি না, এগুলো কি কথা বলার অভ্যাস, এবং এই অভ্যাসটা হয়ে গেছে, বিতর্ক করে হোক বা যেভাবে হোক। আপনারা ওইগুলো বললে আপনাদের মুখের জড়তা, জিহ্বার জড়তাটা কেটে যাবে। জিহ্বার জড়তাটা কেটে গেলে বাংলায় লিখে দে। পানে চুন তাজা, তেলে চুল তাজা। অনেক দ্রুত বলা প্র্যাকটিস করতে হয়, মজা লাগে। 1 সেকেন্ডে কতবার পারবি, জোড়াই কাজ দিতে পারেন এটা। তোদের মধ্যে এখন 1 মিনিট সময় তোরা গুনবি, একবার একজন বলবে, আরেকজন শুনবে, তারপরে ও বলবে, ও শুনবে, দেখি কয়বার হলো। হ্যাঁ, সর্বোচ্চ কয়বার। আচ্ছা, কয়েকটা ইংরেজি, আরো কয়েকটা ইংরেজি টাং টুইস্টার অনেক নিয়ে আসছে, বহু। হ্যাঁ, লেখেন, হাউ ক্যান এ কাম ক্র্যাম ইন এ ক্লিন ক্রিম ক্যান। কেন 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 কি ভাই, কি লিখছে ভাই, আমি তো পড়তে পারছি না। সুবহানাল্লাহ। আই স এ কিচেন চিকেন ইন দ্য কিচেন করে। আচ্ছা, এটা লিখেছেন তো না? আমি আমার যদি কখনো পরীক্ষা, নিয়োগ পরীক্ষা নেই, এখন তার সুযোগ নেই, শিক্ষা সেবিকাদের বা শিক্ষা সুপারভাইজারদের, আমি এটা লিখে দিই। আর ওদের পানে চলতে যায় এদের লিখে দিই, পড়েন এটা, মানে ওদের উচ্চারণ যাচাই করার জন্য বলে পড়েন, দ্রুত পড়েন, বুঝছেন? আপনারাও আপনাদেরকেও কিভাবে নিয়োগ দিয়ে যায় না, তো এক এক নিজের স্টাইল, আমার একটা স্টাইল ছিল আর কি। Susie was in a shoe shine shop. Shoe shine shop. Where she shines the seeds. Where she shines. Where she shines. She shines. Where she shines. She sits, and where she sits, she shines, and where she sits, she shines. এটা লেখা নেই। I'm sorry. Eating chicken legs. Kitchen. এটা মজা। I saw a kitten eating chicken on the kitchen. এগুলো কিন্তু মজার, এগুলো টাং টুইস্টার অনেক আছে, বুঝছেন? ইউটিউবে সার্চ দিলে পাবেন, না গুগলে সার্চ দিলে প্রচুর টাং টুইস্টার, TONG টাং টুইস্টার লিখে সার্চ দিলে পাই যাবেন।
এগুলো দিলে আপনাদের আওয়াজ পরিষ্কার করা, শুদ্ধ উচ্চারণ করার প্র্যাকটিস, এবং এগুলো ওনারা বলবে। হ্যাঁ, সেগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এরপর লাস্ট যোগ্যতা হচ্ছে শিক্ষার্থীর বলা এবং শোনা, বলা, পড়া। পড়াটা তো নিবেনই, বলার সময়ে এটা লেখা হলে একটু বলেন। আরো আছে আমার কাছে, কিন্তু আমি আর দিতে যাচ্ছি। সেটা দিন, আর একটা লিখে দিন। সেটা কি লেখা হলো? এটা লিখছেন না? গান শুনবো, আপনি গান বলবেন, আপনার কণ্ঠে আমরা গান শুনতে চাই। আপনি গান মনে মনে রেডি করেন, মাফ নাই। আর এখানে পারবে না। ফ্রেশ ফিশ করি, ফ্রেশ অনেক আছে, যাই হোক এগো একটাই থাক, লেখা শেষ করেন। তাহলে 4, 5 ফ্রেশ ফিশ ফর ইউ, তার উপর একটা 9 নাইস নাইট নার্সেস নার্সিং নাইসলি। তাহলে 9 নাইট নার্সেস, 9 নাইস নাইট নার্সেস নার্সিং নাইসলি। ঠিক আছে, লেখা শেষ। এগুলো একটু যদি বলেন, মুখের কথাটা ক্লিয়ার হবে। আর একটু লেখার আগে আরেকটু শুনেন, একটু আটকে থেকে। আমরা ওদের কাছে যখন বলায় নিব বা ওদের কাছ থেকে যখন লিখিয়ে নিব, লেখাটা বা বলাটা 3 ধরনের হবে। এটা লেখেন, কন্ট্রোলড, গাইডেড আর ফ্রি। লেখেন কন্ট্রোলড, গাইডেড আর ফ্রি। এগুলো 3 ধরনের হয়, স্পিকিং এবং রাইটিং। স্পিকিং আর রাইটিং হয় কন্ট্রোলড, গাইডেড, ফ্রি। আপনার চিন্তা থাকতে হবে, আপনি যেটা বলতে বলছেন, আপনি যেটা লিখতে দিচ্ছেন, সেই প্রশ্নটা আপনার পুরোপুরি কন্ট্রোলে থাকবে। যদি আপনার পুরোপুরি কন্ট্রোলে থাকে, তাহলে আপনার প্রশ্নগুলো হবে একদম সরাসরি, এটা কি উত্তর দাও, এটা কি উত্তর দাও। কিছু কিছু গাইডেড, যেমন আজকে আমি আপনাদের যে এটা নিলাম, এটা এক ধরনের মূল্যায়ন, মৌখিক মূল্যায়ন নিলাম, স্পিকিং মূল্যায়ন নিলাম, সেটা গাইডেড ছিল। আমি খালি বলেছি যে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, আপনারা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে একটু গাইডেড ছিল, মানে আমি একটু নির্দেশনা দিব, কিন্তু বলবেন আপনারা, বিচারও করবেন আপনারা সব জাজ করবেন। এটা হচ্ছে গাইডেড, মানে তাদেরকে কিছুটা পিছ থেকে গাইড করা, তবে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে না। আর একটা হচ্ছে ফ্রি, তাকে ছেড়ে দিবেন, তুমি বাংলাদেশের উন্নয়ন, মানে এমন প্রশ্ন করলেন যে প্রশ্নটা হচ্ছে মনের মাধুরী মিশে নিজের মতো করে বলতে পারে, নিজের মতো করে লিখতে পারে, নিজের স্বাধীনতা অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে। ঠিক আছে, বুঝেননি? তাহলে আমি প্রশ্ন করব, এই প্রশ্নটা 3 ধরনের হতে পারে। আমি প্রশ্ন লিখতে দেবো, এটা 3 ধরনের লেখা দেওয়া হতে পারে, যেটা পরিপূর্ণ আমি যেটা উত্তর চাচ্ছি সেটাই হতে হবে। যেমন বাঞ্ছা, বানানে ইয় ছ না দন্ত ন ছ, এটা বলতে হবে। এটা হচ্ছে আমি চাচ্ছি যে সঠিকটা, এবং সঠিক যেটা ওটাই লিখতে হবে, ওটা না লিখলে ভুল। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রোল। আর গাইডেডটা হচ্ছে একটু নির্দেশনা দিয়ে দিলাম, ওর মতো করে ও লিখবে, হ্যাঁ, ওরা ওদের মতো করে লিখবে, ওরাই মূল্যায়ন করবে, হুবহু সঠিক হতে হবে এমনটা না, কাছাকাছি হলে হবে, মানে ওই জাতীয় অনেক ধরনের উত্তর থাকবে, তখন এরকম। আর ফ্রি হচ্ছে আমিও জানি না ও কি বলবে, এবং ও বললে ভুল হবে এমনটা না, ওর কাছ থেকে আমি জানতে চাই। যেমন আমি জানতে চাই যে তোমরা ঈদের ছুটিতে বেড়াইতে গেছিলা, তোমার বেড়ানোর অনুভূতি কি, কোথায় বেড়াতে গিয়েছিলে, এটা একটু বলো। তখন একটু শিক্ষার্থী হয়তো বলতে পারে, তার কাছ থেকে 5 মিনিট আমি শুনলাম। তো এই সময়টা, এই বলাটা তার কাছে ছিল ফ্রি। ঠিক আছে, মানে সে মনের মাধুরী মিশে, মনের
সকল কথা সে বলতে পারে। এবং আমি আগে থেকে কোনো কিছু ধারণা করছি না। আমি বলিনি তুমি ট্রেন যাত্রা সম্পর্কে বলো, আমি বলিনি তোমার নানির সাথে তোমার রাগারাগি হয়েছে কিনা বলো, আমি বলিনি তুমি কি কি খেয়েছো সেটা বলো। সেটা মনে মানুষ খাইছে এই বিষয়ে বললো, বা ঘুমিয়েছে এই বিষয়ে বললো, বা বেরিয়েছে এই বিষয়ে বললো, বা খেলেছে এই বিষয়ে বললো, তাহলে সেটা ফ্রি থাকবে। তাহলে আমি আমার ভাষার দক্ষতা বা মূল্যায়নের ক্ষেত্রে আমি কন্ট্রোলে করতে পারি, গাইডেন্স করতে পারি, ফ্রি করতে পারি। ঠিক আছে, এবার আপনারা এগুলো লিখে ফেলেন। কালকে আমি বলেছিলাম অন্তস্থ বানানটা বলবো, তাই না? অন্তস্থ অ বানানটা হচ্ছে এটাই হবে। হ্যাঁ, মূলত এই দুইটা বানানই সঠিক। হ্যাঁ, এটা হচ্ছে অন্তস্থ অ বানান। মূলত এই দুইটা বানানই সঠিক। এই অন্ত মানে শেষ, এই অন্ত মানে, আর এই অন্ত মানে এই অন্তের পরে হসন্ত থাকলে মধ্যে, এই অন্তের পরে হসন্ত থাকলে মধ্যে। যেমন আপনার নাম তাহেরা আপা এই পুরো ক্লাসের অন্তস্থ ব্যক্তি, হসন্ত বিসর্গযুক্ত অন্তস্থ ব্যক্তি। ঠিক আছে, আর আপনার নাম কি ছিল? সীমা আপা। সীমা আপা হচ্ছে এই পুরো সেশনের বা শিক্ষার্থীদের মধ্যে অন্তস্থ ব্যক্তি, যেখানে বিসর্গ নাই, হচ্ছে শেষ ব্যক্তি সীমা। ঠিক আছে, দুইটা সঠিক, কিন্তু আমরা এই অন্তস্থ হয়ে যত সম্ভব এটাই মানে এটা হবে, মানে মাঝখানের। হ্যাঁ, আচ্ছা, এবার আপনারা এই যে ট্রান্সলেশনগুলো আছে এগুলো লিখে ফেলেন। আচ্ছা, ঠিক আছে, লেখা শেষ। সবগুলো টাইম টুইস্টার লিখেছেন। আমি ইংরেজিটা একটু সামারি করি। ইংরেজি আপনাদেরকে শিক্ষণের ক্ষেত্রে আমি বললাম, ইংরেজি ভাষা দক্ষতা বলার ক্ষেত্রে আমরা নিজেরা শুদ্ধভাবে শিক্ষার্থীদেরকে শোনানোর জন্য জানবো। আমরা এই জন্য 10টার ইংরেজি সংবাদ শোনার চেষ্টা করব এবং নতুন নতুন শব্দগুলো নিজেরা শুদ্ধভাবে উচ্চারণ করে বলার চেষ্টা করব। আর তারপরে হচ্ছে যখন শিক্ষার্থীদেরকে শেখাবো তাদের বই দেখিয়ে, তখন আমরা ওই সাবস্কিল হিসাবে ফোনেটিক্স বা প্রোনাউন্সিয়েশন উচ্চারণ, তারপরে হচ্ছে ভোকাবুলারি, গ্রামার। ভোকাবুলারির ক্ষেত্রে নতুন শব্দ আসলে সেই নতুন শব্দ শেখানোর ক্ষেত্রে মূর্ত বস্তু দেখাবো, না পারলে ডামি, না পারলে ছবি 4বার করে বলবো, তারপরে না পারলে ব্যাখ্যা, সবশেষে না পারলে অনুবাদ। এইগুলোর পরে গ্রামারে যখন যাব তখন আমরা ইন্ডাকটিভ হইতে চেষ্টা করব, আরোহী পদ্ধতিতে বাক্যে আগে যাব। ওই জায়গায় নতুন একটা গ্রামাটিক্যাল অপশন, ওই গ্রামাটিক্যাল অপশনটা পরে ব্যাখ্যা করব, যাতে তারা প্রয়োগটাকে শেখে, ব্যাখ্যাটা বা গ্রামারের ব্যাপারটা পরে শেখে। এবং সবশেষে এসে কিছু টাং টুইস্টার দিলাম যাতে আপনাদের ফোনেটিক্স, মুখের জড়তাটা কাটে। এবং লেখাটা আপনারা কিভাবে দিবেন, লেখাটা তাদের কাছ থেকে কিভাবে নেবেন, সেটারও 3টা ওয়ে আছে। আমি লেখাটা কেমন ভাবে চাচ্ছি, গাইডেড নাকি কন্ট্রোল নাকি ফ্রি। আমার ইংরেজি প্রশিক্ষণ শেষ। এবার কোনো সমস্যা থাকলে বলেন ইংরেজি বিষয়। বলেন দ্রুত, আরেকটাতে যেতে হবে। নাই।